ওয়েলকাম টু ইকোনমিক সলিউশনস। আজকের ক্লাসে আমরা ইকোনমিক্সের ওপর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে ডিসকাস করব, যেগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফার্স্টেই একটা কোশ্চেনে আসছি, যেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ট্রিটেড অ্যাজ অ্যান্টি ইনফ্লেশনারি পলিসিস ইন ইন্ডিয়ান ইকোনমি। অর্থাৎ ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য যে পলিসিগুলো বা পলিসিটা এফেক্টিভ হচ্ছে, কোনটা, যে অপশনগুলো আছে সেগুলো যদি আমরা দেখি, একটু ভালো করে দেখো, অপশনগুলোর দিকে লক্ষ্য করলে যেগুলো আছে, অপশন এ হচ্ছে ফিসকাল, অপশন এ হচ্ছে ফিসকাল পলিসি অফ দ্য গভর্নমেন্ট। আমরা কি দেখেছি, ইনফ্লেশন কন্ট্রোল করতে গেলে যে ফিসকাল পলিসিটা এফেক্টিভ, অর্থাৎ ইকোনমিতে মানি সাপ্লাই রিডিউস করার জন্য আমরা দেখেছি কন্ট্রাকশনারি ফিসকাল পলিসিটা কিন্তু এফেক্টিভ। কাজেই এটাকে কিন্তু আমরা অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি হিসাবে দেখতে পারি। কেননা কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির মাধ্যমে গভর্নমেন্ট কি করে থাকে, গভর্নমেন্টের দিকে যদি তাকাই দেখতে পারবো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার রিডিউস করে থাকে, বা ধরো যদি আমরা দেখি সাবসিডি রিডিউস করে থাকে, বা ডিরেক্ট ট্যাক্স ইনক্রিজ করে থাকে। কাজেই এইটাকে কিন্তু আমরা একটা অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি হিসাবে দেখতে পারি, অপশন এ। অপশন বি তে আমরা যদি দেখি মানিটারি পলিসি অফ দ্য আরবিআই, এখানে যদি আমরা লক্ষ্য করি মানিটারি পলিসি ক্ষেত্রে ডিয়ার মানিটারি পলিসি আর চিপ মানিটারি পলিসি হয়ে থাকে। ডিয়ার মানিটারি পলিসিটা কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ ডিয়ার মানিটারি পলিসির ক্ষেত্রে আমরা আরবিআই এর দিকে যদি লক্ষ্য করি, আরবিআই কিন্তু ইকোনমিতে মানি সাপ্লাইকে রিডিউস করার চেষ্টা করে ডিয়ার মানিটারি পলিসির মাধ্যমে। অর্থাৎ যখন কিনা ইকোনমিতে ইনফ্লেশন দেখা যাচ্ছে, তখন আরবিআই ইনফ্লেশন কন্ট্রোল করার ক্ষেত্রে কিন্তু ডিয়ার মানিটারি পলিসি ইউজ করে থাকে। অর্থাৎ এর মাধ্যমে আরবিআই যে বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টস গুলো আছে, যেমন ধরো রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, বা স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি, এগুলোর পার্সেন্টেজ কিন্তু ইনক্রিজ করে থাকে। এবং এগুলোর পার্সেন্টেজ ইনক্রিজ করার মাধ্যমে আমরা দেখেছি, যদি আরবিআই এগুলোর পার্সেন্টেজ ইনক্রিজ করে, তো অটোমেটিক্যালি কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে শর্টেজ অফ ক্রেডিট হয়, বা শর্টেজ অফ ফান্ড হয়। শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে শর্টেজ অফ ফান্ড হয়। তো স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখতে পারবো ইকোনমিতে সেক্ষেত্রে মানি সাপ্লাই রিডিউসড হয়। কাজেই এইটাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি হিসাবে। নেক্সট যদি আমরা দেখি, দেখো কি হচ্ছে, আদার পলিসিস লাইক ইনক্রিজ ইন প্রোডাকশন, প্রাইস কন্ট্রোল, এইগুলোর মাধ্যমেও কিন্তু মানে প্রোডাকশনটা ইনক্রিজ করলে আমরা দেখতে পারি এটাকেও অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি হিসাবে প্রোডাকশনটাকে ইনক্রিজ করার মাধ্যমে ইকোনমিতে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা যেতে পারে। যত বেশি প্রোডাকশন বাড়ানো যাবে, বা প্রাইস কন্ট্রোল, এগুলোকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি হিসাবে। কাজেই এখানে যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা অপশনই কিন্তু কারেক্ট। এ বি সি, ফিসকাল পলিসি that is regulated by the government, monetary policy that is regulated by the RBI, আদার পলিসিস যেগুলো আছে প্রত্যেকটাকেই কিন্তু আমরা বলতে পারছি অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি হিসাবে। কাজেই এক্ষেত্রে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। অপশন ডি কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং রিলেশনস ইজ অলওয়েজ হোল্ডস ট্রু। কোশ্চেনটা কি দিয়েছে, ইজ অলওয়েজ হোল্ডস ট্রু।
কাজেই এখানে যদি আমরা লক্ষ্য করি আমরা কিন্তু দেখতে পারবো ইনকাম ইজ ইকুয়াল টু কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট হতে পারে, ইনকাম ইজ ইকুয়াল টু আবার কনজাম্পশন প্লাস সেভিংসও হতে পারে, সেভিংস ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্টও হতে পারে, আবার ইনকাম ইজ ইকুয়াল টু কনজাম্পশন প্লাস সেভিংস প্লাস ইনভেস্টমেন্টও হতে পারে, কিন্তু কোশ্চিনটা দিয়েছে ইজ অলওয়েজ হোল্ডস ট্রু। কাজেই এখানে যদি আমরা তাকাই তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট অ্যান্সার হচ্ছে ইনকাম ইজ ইকুয়াল টু কনজাম্পশন প্লাস সেভিংস। এবার আমার যে সেভিংস এর পার্টটা থাকছে সেটাই তো পরবর্তী পিরিয়ডে আমরা ইনভেস্টমেন্ট হিসাবে দেখতে পাচ্ছি। সেভিংস যদি আমার কাছে না থাকে তাহলে স্বাভাবিকভাবে ইনভেস্টমেন্টও থাকবে না। কাজেই এই ক্ষেত্রে ইজ অলওয়েজ হোল্ডস ট্রু যেহেতু বলেছে, তাহলে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে ইনকাম ইজ ইকুয়াল টু কনজাম্পশন প্লাস সেভিংস, অর্থাৎ অপশন বিটা কিন্তু এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে। নেক্সট কোশ্চিন, from the national point of view which of the following indicates micro approach? কোশ্চিনটা কি দিয়েছে, মাইক্রো অ্যাপ্রোচ। From the national point of view which of the following indicates micro approach? অপশন এ তে কি আছে, ইনফ্লেশন ইন ইন্ডিয়া। অপশন বি তে আছে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। অপশন সি তে আছে স্টাডি অফ সেলস অফ টিস্কো। অপশন ডি তে আছে পার ক্যাপিটা ইনকাম ইন ইন্ডিয়া। এখানে আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, ইনফ্লেশন ইন ইন্ডিয়া অর্থাৎ ওভারঅল একটা ইকোনমিকে কিন্তু বোঝাচ্ছে এক্ষেত্রে। কাজেই এটা কিন্তু আমরা বলছি ইন্ডিয়ার ইনফ্লেশন পার্সেন্টেজ, তো স্বাভাবিকভাবে এটা কিন্তু ম্যাক্রো অ্যাপ্রোচ হচ্ছে। অপশন এ হচ্ছে ম্যাক্রো অ্যাপ্রোচ, মাইক্রো অ্যাপ্রোচ নয় কিন্তু। এডুকেটেড আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, এডুকেটেড আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া, এখানে আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ বা এমপ্লয়মেন্ট পার্সেন্টেজ এখানে যা কিছু বলুক না কেন, কোনো কান্ট্রির যেহেতু বলেছে, একটা ইকোনমিক যেহেতু বলেছে, তো স্বাভাবিকভাবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাক্রো অ্যাপ্রোচের মধ্যে হচ্ছে, এটা কিন্তু মাইক্রো অ্যাপ্রোচ নয়। নেক্সট অপশন ডি এর দিকে যদি তাকাই, পার ক্যাপিটা ইনকাম ইন ইন্ডিয়া, পার ক্যাপিটা ইনকাম ইন ইন্ডিয়া এটাও কিন্তু ওভারঅল একটা ইকোনমিকে কিন্তু বোঝাচ্ছে। কাজেই এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার ক্যাপিটা ইনকাম ইন ইন্ডিয়া বলেছে। কাজেই এটা কিন্তু যেহেতু মেনশন করে দিয়েছে ইন ইন্ডিয়া, তো স্বাভাবিকভাবেই কিন্তু এক্ষেত্রে এটাও কিন্তু হচ্ছে ম্যাক্রো অ্যাপ্রোচ। কাজেই এই ক্ষেত্রে মাইক্রো অ্যাপ্রোচ হচ্ছে অপশন সি, স্টাডি অফ সেলস অফ টিস্কো, এটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাইক্রো অ্যাপ্রোচ হিসাবে। কাজেই কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চিন, ওভার এ শর্ট পিরিয়ড when income rises average propensity to consume usually? দেখো ভালো করে, এখানে কনসেপ্টটা কি বলেছে, when income rises average propensity to consume বলেছে। তো আমরা যদি দেখি average propensity to consume বা এপিসি is equal to আমরা কি লিখতে পারি, সি বাই ওয়াই, অর্থাৎ কনজাম্পশন ডিভাইডেড বাই ইনকাম। এখানে কি বলেছে, when income rises, ইনকাম রাইজেস, ইনকাম যদি ইনক্রিজ করে তাহলে কনজাম্পশনের কথা কিছু বলেনি। জেনারেলি ইনকাম যতটা ইনক্রিজ করে তার সাথে যদি কম্পেয়ার করি, কনজাম্পশন কিন্তু ইনকামের থেকে বেশি ইনক্রিজ করতে পারবে না। কাজেই হয় আমাদের কনজাম্পশন ইনকাম যতটা ইনক্রিজ করছে তার সমান ইনক্রিজ করবে, অথবা জেনারেলি যেটা হয়ে থাকে ইনকাম যত পার্সেন্ট ইনক্রিজ করছে তার সঙ্গে কম্পেয়ার করলে দেখা যায় কনজাম্পশন কম্পারেটিভলি তার তুলনায় কমই ইনক্রিজ করছে। কাজেই এখানে কি বলেছে, when
ইনকাম ইনক্রিজেস অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউমটা কি হবে? তো এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে যেহেতু আমাদের কনজাম্পশনের কথা কিছু মেনশন করে দেয়নি, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম হচ্ছে ফল করছে। কাজেই এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন বি হচ্ছে, অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম ফলস। একইভাবে আমরা যদি অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা কি করে আসছে আমরা যদি দেখি, আমরা কিন্তু দেখছি y ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি হচ্ছে c প্লাস s। তো y, তো আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা পাচ্ছি এখান থেকে এপিসি প্লাস এপিএস ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ইজ ইকুয়াল টু 1 হচ্ছে। অর্থাৎ অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম প্লাস অ্যাভারেজ প্রপেনসিটি টু সেভ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখান থেকে তার মানে সি বাই ওয়াই, এটাকে আমরা বলছি অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম। একইভাবে অ্যাভারেজ প্রপেনসিটি টু সেভ যখন আমরা দেখছি, তখন কি হচ্ছে এপিএস ইজ ইকুয়াল টু এস বাই ওয়াই। কারেক্ট অ্যান্সার এখানে অপশন বি। Next question. In the national context, which of the following indicates macro approach? ম্যাক্রো অ্যাপ্রোচ কিন্তু মেনশন করে দিয়েছে। ম্যাক্রো অ্যাপ্রোচ বলতে আমরা কিন্তু ওভারঅল ইকোনমিকে আমরা দেখছি, এক্ষেত্রে ওভারঅল ইকোনমিকে আমরা কিন্তু দেখছি। এখানে অপশন গুলো যদি দেখি, আমরা অপশন ডি থেকে আসি, ইনকাম ফ্রম রেলওয়েজ, এখানে কিন্তু শুধুমাত্র রেলওয়ের ইনকাম বলেছে। কাজেই এটাকে কিন্তু আমরা ওভারঅল ইকোনমি হিসাবে কনসিডার করতে পারছি না। কাজেই এই পার্টটা কিন্তু মাইক্রো অ্যাপ্রোচ হবে। সেলস অফ বাটা শু কোম্পানি, তো স্বাভাবিকভাবে এটাও কিন্তু ওভারঅল ইকোনমি হিসাবে আমরা কনসিডার করতে পারছি না, তো এটাও কিন্তু মাইক্রো অ্যাপ্রোচ হবে। এক্সপোর্টস অফ ম্যাঙ্গোস অফ টু ইউকে, তো এটাও কিন্তু মাইক্রো অ্যাপ্রোচ হচ্ছে। একমাত্র পড়ে রইল ইনফ্লেশন ইন ইন্ডিয়া, তো এটাকে আমরা কিন্তু বলতে পারছি ম্যাক্রো অ্যাপ্রোচ। এটাকে কি বলছি আমরা, ম্যাক্রো অ্যাপ্রোচ। নেক্সট, দ্য ল অফ ডিমান্ড রেফার্স টু। কোশ্চিন নাম্বার 6 হচ্ছে দ্য ল অফ ডিমান্ড রেফার্স টু। এখানে অ্যাকচুয়ালি আমরা ল অফ ডিমান্ড কি হচ্ছে, if individual income, taste and preferences, income, prices of other commodities remains constant, then if prices of a commodity increases, then demand quantity demanded of that commodity will be decreased and vice versa। অর্থাৎ কোন কমোডিটি ক্ষেত্রে আমরা যদি ল অফ ডিমান্ড কনসিডার করি, তাহলে হচ্ছে ইন্ডিভিজুয়াল টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস, ইনকাম অফ দ্য ইন্ডিভিজুয়াল, এই যে পার্টগুলো হচ্ছে প্রাইসেস অফ দ্য আদার কমোডিটিস, এই পার্টগুলো যখন কোনো চেঞ্জ হচ্ছে না, এগুলো যখন কনস্ট্যান্ট আছে, এবার যদি আমরা দেখি কোনো কমোডিটির প্রাইস ইনক্রিজ করছে, তো সেই কমোডিটির কিন্তু আমরা দেখব কোয়ান্টিটি ডিমান্ডেড ফল করবে। আর উল্টো কেসটাও হতে পারে, অর্থাৎ প্রাইস যখন ডিক্রিজ করছে তখন কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডেড ইনক্রিজ করছে। কাজেই এখানে কিসের মধ্যে আমরা একটা রিলেশন পাচ্ছি, এখানে কিন্তু প্রাইস আর ডিমান্ডের মধ্যে, অর্থাৎ প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে একটা রিলেশন পাচ্ছি ল অফ ডিমান্ডের ক্ষেত্রে। কাজেই অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। আমরা যদি ডিমান্ড কার্ভটা যদি লক্ষ্য করি ল অফ ডিমান্ডের ক্ষেত্রে, তাহলে আমরা কি দেখব, আমরা দেখছি একদিকে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে প্রাইস নিচ্ছি কোনো কমোডিটির, আর হরাইজন্টাল অ্যাক্সিসে আমরা কোনো কমোডিটির কোয়ান্টিটি ডিমান্ডেড নিচ্ছি। তো এক্ষেত্রে ল অফ ডিমান্ডের ক্ষেত্রে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো ডিমান্ড কার্ভটা কিন্তু নেগেটিভলি স্লোপ হচ্ছে, ডিমান্ড কার্ভটা কিন্তু এক্ষেত্রে নেগেটিভলি স্লোপ হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ভালো করে,
প্রাইস যদি ফল করে তাহলে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি ডিমান্ডেড ইনক্রিজ করবে। আবার প্রাইস যদি ইনক্রিজ করে তখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোয়ান্টিটি ডিমান্ডেড ফল করছে। অর্থাৎ এই ক্ষেত্রে যে রিলেশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু নেগেটিভলি রিলেশন হচ্ছে। সেই কারণে কিন্তু আমরা দেখছি ডিমান্ড কার্ভটা জেনারেলি কিন্তু নেগেটিভলি স্লোপ হয়ে থাকে। Next question. The demand curve for a commodity is generally drawn on the assumption that একটু আগের কোশ্চিনটাতেই আমরা বললাম এখানে কি বলেছে the demand curve for a commodity is generally drawn on the assumption that assumptionটা কি বলেছি আমরা যদি এই আগের কোশ্চিনটাই যদি লক্ষ্য করি তাহলে আমরা কি বলেছিলাম assumptionটা হচ্ছে টেস্ট ইন্ডিভিজুয়াল টেস্ট অ্যান্ড প্রেফারেন্সেস ইনকাম of the individual prices of other commodities remains constant এগুলোর যখন কোনো চেঞ্জ হচ্ছে না তখন কোনো কমোডিটির প্রাইস যখন ইনক্রিজ করছে কোয়ান্টিটি ডিমান্ডেড ফল করছে প্রাইস ফল করলে কোয়ান্টিটি ডিমান্ডেড ইনক্রিজ করছে কাজেই এই ক্ষেত্রে অ্যাজাম্পশনটা কি হচ্ছে টেস্ট ইনকাম অ্যান্ড অল আদার প্রাইসেস রিমেন্স কনস্ট্যান্ট অপশন বিটা কিন্তু এক্ষেত্রে কারেক্ট হচ্ছে অর্থাৎ কারেক্ট অ্যান্সার কি হচ্ছে অপশন বি কিন্তু এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে নেক্সট কোশ্চিন দ্য এক্সেপশনাল ডিমান্ড কার্ভ ইজ ওয়ান দ্যাট মুভস এক্সেপশনাল কেসে অর্থাৎ আমরা জেনারেলি কি দেখলাম প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের একটা নেগেটিভলি রিলেশন আছে আমরা সেই কারণে জেনারেলি আমরা দেখলাম ডিমান্ড কার্ভটা কিন্তু নেগেটিভলি স্লোপ হচ্ছে এক্সেপশনাল কেসে অর্থাৎ ডিমান্ড কার্ভের যে এক্সেপশনাল যে কেসগুলো হচ্ছে অর্থাৎ ডিফেন্স গুডস বলো বা ধরো যদি আরো এক্সাম্পল দেখি ডেমনস্ট্রেশন যে এফেক্ট হচ্ছে বা এরকম যে এক্সেপশনাল যে কেসগুলো হচ্ছে সেক্ষেত্রে ডিমান্ড কার্ভের শেপটা কি হচ্ছে এক্সেপশনাল কেসের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো কি হচ্ছে এক্সেপশনাল কেস বলতে কি হচ্ছে প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটি ডিমান্ড ইনক্রিজ করছে প্রাইস ফল করলে কোয়ান্টিটি ডিমান্ড ফল করছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক্সেপশনাল কেসের ক্ষেত্রে একটা পজিটিভলি রিলেশন হচ্ছে প্রাইস আর কোয়ান্টিটি ডিমান্ডের ক্ষেত্রে কাজেই এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার যদি আমরা দেখি এক্ষেত্রে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ অর্থাৎ আপওয়ার্ড টু দা রাইট এখানে যদি আমরা একদিকে প্রাইস নিই একদিকে কোয়ান্টিটি ডিমান্ডেড নিই তাহলে আমরা কি দেখব তাহলে আমরা দেখব ডিমান্ড কার্ভটা কিন্তু আপওয়ার্ড রাইট হচ্ছে কারণ এক্ষেত্রে আমরা দেখছি প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের একটা পজিটিভলি রিলেশন আছে P0 প্রাইস কোয়ান্টিটি ডিমান্ডেড হচ্ছে Q0D P1 প্রাইস তো কোয়ান্টিটি ডিমান্ডেড হচ্ছে Q1D তো এক্ষেত্রে প্রাইস ইনক্রিজ করলে কোয়ান্টিটি ডিমান্ডেড তো কিন্তু ইনক্রিজ করছে কাজে কারেক্ট অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে অপশন এ Next question, an additional tax temporary in nature imposed on the another tax to obtain additional revenue in order to carry on extra expenditure to develop health and educational services is called এখানে যদি আমরা দেখি অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সারটা কিন্তু হবে হচ্ছে এক্ষেত্রে শেষ অবশ্যই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে অপশন এ শেষ যখন কিনা আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলারলি কিছু কিছু সেক্টরের ক্ষেত্রে গভর্নমেন্টের ট্যাক্স কালেকশনটা যদি যতটা আর কি এস্টিমেট করে গভর্নমেন্ট সেই অনুযায়ী যখন না হয় সেক্ষেত্রে যে অ্যাডিশনাল ট্যাক্সটা গভর্নমেন্ট ইম্পোজ করে থাকে পার্টিকুলার কিছু কিছু সেক্টরের জন্য সেটাকে কিন্তু আমরা কি বলে থাকি সেটাকে কিন্তু আমরা বলে থাকি শেষ অর্থাৎ গভর্নমেন্টের
রেভিনিউ কালেকশন যদি মনে করে গভর্নমেন্ট আরো দরকার, রেভিনিউ দরকার পার্টিকুলারলি কিছু কিছু সেক্টরের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এটাকে বলে থাকবো সেস। নেক্সট কোশ্চিন যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্য টেম্পোরারি ট্যাক্স ইম্পোজড অন the temporary tax imposed on the level of income of tax pay to obtain additional revenue is called এখানে আমরা কারেক্ট অ্যান্সারটা কি দেখছি, দ্য টেম্পোরারি ট্যাক্স ইম্পোজড অন দ্য লেভেল অফ ইনকাম অফ ট্যাক্স পে টু অবটেন অ্যাডিশনাল রেভিনিউ। এখানে কিন্তু কারেক্ট অ্যান্সারটা হচ্ছে সারচার্জ, অপশন এ, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে সারচার্জ। নেক্সট কোশ্চিন, এফআরবিএম অ্যাক্ট অর্থাৎ ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। এখানে আমরা দেখছি জেনারেলি যখন কিনা গভর্নমেন্টের বাজেট ডেফিসিট বা ফিসকাল ডেফিসিটের পোর্শনটা অনেকটা বেড়ে যাচ্ছে, বা যখন গভর্নমেন্ট হয়তো মনে হচ্ছে গভর্নমেন্টের হয়তো এগুলোকে রিডিউস করা দরকার, ফিসকাল ডেফিসিট বা বাজেট ডেফিসিটের পোর্শন, তখন যে পলিসিটা গভর্নমেন্ট নিচ্ছে, অর্থাৎ ফিসকাল ডেফিসিট বা বাজেট ডেফিসিট যখন রিডিউস করার জন্য, সেইটাকে কিন্তু আমরা বলে থাকি ফিসকাল রেসপন্সিবিলিটি বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। যদি দেখা যায় ইকোনমিতে বুম, অর্থাৎ ইকোনমিক গ্রোথটা ঠিকঠাক হচ্ছে, এরকম একটা কন্ডিশন যদি ইকোনমিতে দেখা যায়, এরকম কন্ডিশনে জেনারেলি গভর্নমেন্ট কি করে থাকে, গভর্নমেন্ট বাজেট ডেফিসিট বা ফিসকাল ডেফিসিট এই পোর্শন গুলোকে রিডিউস করে থাকে, বা সাবসিডি রিডিউস করে থাকে, বা নন প্ল্যান এক্সপেন্ডিচারও কিন্তু রিডিউস করে থাকে। তাছাড়া যখন অতিরিক্ত বাড়তে থাকে ফিসকাল ডেফিসিট বা বাজেট ডেফিসিট, এই পোর্শন গুলো যখন অতিরিক্ত ভাবে বাড়তে থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্রয়োজন হলে এই এফআরবিএম একটা গভর্নমেন্ট নিতে পারে। কাজেই এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে এফআরবিএম অ্যাক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অপশন এটাও যেরকম কারেক্ট অ্যান্সার হচ্ছে রিডিউসিং বাজেট ডেফিসিট অ্যান্ড ফিসকাল ডেফিসিট, অপশন বিটাও কারেক্ট হচ্ছে রিডিউসিং সাবসিডিজ, অপশন সিটাও কিন্তু এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে রিডিউসিং নন প্ল্যান এক্সপেন্ডিচার। কাজেই কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অফ দিস। নেক্সট কোশ্চিন, which of the following measure is adopted to reduce inflation, অর্থাৎ ইনফ্লেশন রিডিউস করার জন্য কোন মেজারটা নিতে পারে আরবিআই, এক্ষেত্রে আরবিআই কোনটা এফেক্টিভ হতে পারে ইনফ্লেশনটাকে রিডিউস করার জন্য। আমরা যদি দেখি, বা আরবিআই বা গভর্নমেন্ট দুটোই আছে এখানে, রিডিউস রেপো রেট আছে, রিডাকশন ইন ব্যাংক রেট আছে, ইনক্রিজ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আছে, কাটস ইন গভর্নমেন্ট স্পেন্ডিং। এখানে যদি এক এক করে আসি, রিডিউস ইন রেপো রেট, এটা আরবিআই এর পলিসির মধ্যে পড়ছে রেপো রেটটা। এখানে যদি আরবিআই রেপো রেটটাকে রিডিউস করে, রেপো রেট কোনটাকে বলছে, যে সার্টেন ইন্টারেস্ট রেটে আরবিআই থেকে শর্ট টার্ম বেসিসে কমার্শিয়াল ব্যাংকগুলো লোন নিচ্ছে, তো সেটাকে আমরা রেপো রেট বলে থাকি। তো এখানে যদি আমরা দেখি আরবিআই রেপো রেট রিডিউস করছে, তার মানে কমার্শিয়াল ব্যাংকগুলো আরো বেশি করে আরবিআই থেকে প্রয়োজন পড়লে লোন নিতে পারছে। সেক্ষেত্রে কমার্শিয়াল শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর ক্ষেত্রে আরো এক্সেস রিজার্ভ হতে পারে, তার মানে ইকোনমিতে সেক্ষেত্রে আমরা দেখতে পারি মানি সাপ্লাইটা ইনক্রিজ হচ্ছে। কাজে এক্ষেত্রে কিন্তু ইনফ্লেশন রিডিউস হবে না, বরং ইনফ্লেশন পার্সেন্টেজ আরো ইনক্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। কাজেই এটা কিন্তু হচ্ছে না। একইভাবে রিডাকশন ইন ব্যাংক রেট, এটা কোনটাকে বলছি আমরা, যখন লং টার্ম বেসিসে আরবিআই থেকে কমার্শিয়াল ব্যাংকগুলো লোন নিচ্ছে, সেটাকে ব্যাংক রেট বলছি। এখানে যদি ব্যাংক রেট রিডিউস হয়, তো স্বাভাবিকভাবেই কমার্শিয়াল ব্যাংকগুলো আরো সহজে লোন নিতে পারছে আরবিআই থেকে। তো এক্ষেত্রেও কিন্তু অটোমেটিক্যালি যদি কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে এক্সেস রিজার্ভ হয়, তো আমরা দেখব যে কমন পাবলিক যখন লোন নিতে চাইছে,
আর কমার্শিয়াল ব্যাংকগুলোর থেকে, শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর থেকে তাদেরও লোনের উপর ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখতে পারবো ইকোনমিতে কিন্তু মানি সাপ্লাই বাড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরং মানি সাপ্লাই বাড়ছে বা ইকোনমিতে কিন্তু ইনফ্লেশন পার্সেন্টেজটা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কাজেই ব্যাংক রেট রিডাকশন ইন ব্যাংক রেট এটাও কিন্তু এফেক্টিভ নয় রিডিউস ইনফ্লেশনের ক্ষেত্রে। ইনক্রিজ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্টের এক্সপেন্ডিচার যত বাড়বে এটা কিন্তু অ্যাকচুয়ালি ফিসকাল পলিসির ক্ষেত্রে হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি। তার মানে গভর্নমেন্টের যত এক্সপেন্ডিচার বাড়বে তার মানে কি হচ্ছে ইকোনমিতে মানি সাপ্লাই বাড়ছে। তো ইকোনমিতে মানি সাপ্লাই বাড়া মানে অটোমেটিক্যালি ইনফ্লেশন বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব ইনফ্লেশন বরং কমছে না। কাজেই এটাও কিন্তু এফেক্টিভ নয়। কাজেই একমাত্র পড়ে রইল অপশন ডি, কাটস ইন গভর্নমেন্ট স্পেন্ডিং। গভর্নমেন্টের স্পেন্ডিং কমানো মানে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বা গভর্নমেন্টের স্পেন্ডিং যত কমানো হচ্ছে তার মানে কি হচ্ছে ইকোনমিতে মানি সাপ্লাই কিন্তু সেক্ষেত্রে কমছে এবং মানি সাপ্লাই কমা মানে কমন পাবলিকের পারচেজিং পাওয়ার কমছে এবং স্বাভাবিকভাবেই এগ্রিগেট ডিমান্ডটা কমে যাচ্ছে। এগ্রিগেট ডিমান্ড কমলে অটোমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাইয়ের মধ্যে যেটা গ্যাপটা তৈরি হয়েছিল যার কারণে আর কি ইকোনমিতে ইনফ্লেশন দেখা দিয়েছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি কমছে বা আন্ডার কন্ট্রোলে চলে আসছে। তার মানে একমাত্র এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে যেটা পড়ে রইল তার বিশেষে দেখলে অপশন ডি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, রিডিউস ইনফ্লেশন। আজকে এই অবধি ক্লাসে এই অবধি থাক, আজকে আমি এখানেই শেষ করলাম ক্লাসটা। তোমাদের বলবো আমার ইকোনমিক সলিউশন যে ইউটিউব চ্যানেলটা আছে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, তাহলে আরো বেশি বেশি করে কিন্তু আমি বিভিন্ন ধরনের ইকোনমিক্স রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করব। অবশ্যই 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 কিন্তু আমার ইউটিউব যে চ্যানেলটা আছে ইকোনমিক সলিউশন তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো।